স্নেহের ছাত্রছাত্রীরা, হিন্দি সাহিত্যের আলোচনা সূত্রে আজ এই পর্বে আমরা আলোচনা করব কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা সম্পর্কে। আধুনিক হিন্দি কাব্য সাহিত্যে যে কয়েকজন ছায়াবাদী কবির আবির্ভাবে হিন্দি সাহিত্যের কানন ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠেছিল, সেই স্বল্প কয়েকজন কবির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। এই কবি নিরালার জীবনের একটা দীর্ঘ অংশ তিনি পশ্চিমবঙ্গের মাটিতে কাটিয়েছেন, অতিবাহিত করেছেন। তিনি হিন্দিভাষী হলেও হিন্দির মতো বাংলা ভাষাও তার কাছে ছিল মাতৃভাষা সম। তাই জন্য সাহিত্য পদার্পণের একেবারে উষালগ্নে গোড়াতেই কবি মনে একটা দ্বিধা আমরা দেখতে পাই। সেই দ্বিধাটা কোন ভাষাকে তিনি তার সাহিত্য প্রতিভার প্রকাশ মাধ্যম রূপে গ্রহণ করবেন, অর্থাৎ কোন ভাষাকে কেন্দ্র করে, হিন্দি না বাংলা, কোন ভাষাকে কেন্দ্র করে তিনি তার সাহিত্য প্রতিভার প্রকাশ মাধ্যম হিসাবে গড়ে তুলবেন, তা নিয়ে তিনি দ্বিধার মধ্যে ছিলেন, দোলাচলের মধ্যে ছিলেন। কিন্তু অবশেষে সব জল্পনার দোলাচলের অবসান ঘটিয়ে তিনি মাতৃভাষা হিন্দিকেই তার প্রকাশ মাধ্যম রূপে বেছে নেন। মুক্ত মনের মানুষ এই কবি বাংলা সংস্কৃতি তথা কবি সম্রাট কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাবে বেশ প্রভাবিত হয়েছিলেন। আধুনিক হিন্দি সাহিত্যের বিদ্রোহী কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্ব নানা বৈচিত্র্যতায় মণ্ডিত। বাংলা সাহিত্য সংস্কৃতির পরিমণ্ডলে এবং বাঙালির জীবনধারার আধারে এই কবি নিরালার মন মানসিকতা গড়ে উঠেছিল। তিনি বাল্যকাল থেকেই বড় হওয়ার এক সুপ্ত বাসনা পোষণ করতেন। বাংলাতেই তার সাহিত্য সৃষ্টির প্রথম প্রকাশ আমরা লক্ষ্য করি। কিন্তু তার পক্ষে দুর্ভাগ্যের বিষয় এই যে তিনি ভেবেছিলেন বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ
যেভাবে করায়ত্ত করে রেখেছেন, রবীন্দ্রনাথের যে অমোঘ প্রভাব বাংলা সাহিত্যকে গ্রাস করেছে, সেই রবীন্দ্রনাথের পরিমণ্ডলকে ছেদ করে তিনি কখনোই বাংলা সাহিত্যের বিশিষ্ট একজন হয়ে উঠতে পারবেন না, এটা তিনি আশঙ্কা করেছিলেন এবং ভেবেছিলেন বিশাল রবীন্দ্র ছায়ায় তার নিজের অর্থাৎ নিরালার কবি প্রতিভার অপমৃত্যু ঘটবে। আর এই আশঙ্কায়, এই ভয়ে কবি নিরালা বাংলা ভাষা ছেড়ে হিন্দিকেই তার কাব্যভাষার মাধ্যম রূপে বেছে নিয়েছিলেন। সেজন্য এই দিক থেকে হিন্দি সাহিত্যের একজন রবীন্দ্রনাথ হওয়ার একটা সুপ্ত বাসনা কবি নিরালার হৃদয়ে বহমান ছিল আগাগোড়া, যে কথা তিনি মাঝে মাঝে নিজের মুখে উল্লেখও করেছিলেন। কবিবর রবীন্দ্রনাথের মতো নিরালাও প্রথাগত শিক্ষার বিদ্যালয়ের চৌকাঠ অতিক্রম করতে ব্যর্থ হন। তবে আজীবন তিনি বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি, উর্দু বিভিন্ন ভাষা সাহিত্যের আগ্রহী পাঠক ছিলেন। হিন্দি কাব্য সাহিত্যের আকাশকে নিরালার লেখনী সুসজ্জিত করেছে বলা যায়, সমৃদ্ধ করেছে। সমকালীন অসংখ্য অভিনব গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা গোটা হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার ভাব, তার ভাষা, তার ছন্দের নতুনত্ব হিন্দি সাহিত্যকে এক নতুন মাত্রায়, এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতির আলোয় আলোকিত এই কবি নিরালা একটা মৌলিক চিন্তাধারার প্রতিফলন ঘটিয়েছেন তার সাহিত্য সৃজনে, তার সৃষ্টিতে। সেজন্য একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষের বেদনার বাণী তার কাব্য কবিতায়, তার লেখনীতে আমরা প্রকাশ পেতে দেখি। তবে রবীন্দ্রনাথের উপর এই যে ব্যাপক প্রভাব এবং হিন্দি সাহিত্যে তার ফল প্রকাশ পেতে চলেছে, এই বিষয়টা হিন্দি সাহিত্য জগৎ তাদের মন থেকে, হিন্দি পাঠকগণ তাদের মন থেকে, চিত্ত থেকে সহজে বিষয়টা মেনে নেননি। তাদের অভিযোগ, নিরালা বাংলা ভাষার সাহিত্য শৈলীকেই
হিন্দির আঙিনায় ঠাঁই দিতে চান। মূলত এজন্য হিন্দি সাহিত্য জগৎ থেকে, হিন্দি পাঠক পাঠিকাদের থেকে প্রচুর প্রচুর বিরোধিতা আসতে থাকে নিরালার উপর, নিরালার সাহিত্য জীবনের উপর। এবং এ বিষয়ে কবিকে ব্যাপক ভারাক্রান্ত করে তুলেছিল সে সময়। এবং নিজেও মানসিক ভারসাম্য হারানোর পথে চলে এসেছিলেন এই বিষয়টাকে নিয়ে ভাবতে ভাবতে। তবে সৌভাগ্যের বিষয়, এসব কিছু, এইসব বিরোধিতা তার কবিসত্তাকে হার মানাতে পারেনি। একলা চলো রে এই নীতিকে অনুসরণ করে কবি এগিয়ে চলেছিলেন, সামনের দিকে পা বাড়িয়েছিলেন। এজন্যই তিনি এক দুর্লভ ব্যক্তিত্বের অধিকারী হয়ে আছেন হিন্দি সাহিত্যে, গোটা হিন্দি সাহিত্যের ইতিহাসে। আধুনিক হিন্দি সাহিত্যের এই অন্যতম প্রধান কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। ভারতেন্দু হরিশ্চন্দ্রের মধ্য দিয়ে হিন্দি সাহিত্যে যে আধুনিকতার সূত্রপাত ঘটেছিল তা ক্রম বিকশিত হয়েছে দ্বিবেদী যুগের মধ্য দিয়ে, বিশেষ করে ছায়াবাদ যুগে। দ্বিবেদী যুগের বর্ণনা প্রধান, উপদেশাত্মক, নিষ্প্রাণ কাব্যধারার প্রতিক্রিয়াতেই ছায়াবাদের উদ্ভব। হিন্দি সাহিত্যের আধুনিক যুগের এই ছায়াবাদের বিশিষ্ট কবিগণের মধ্যে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা অন্যতম। এই ছায়াবাদ যুগের সাহিত্যিক লক্ষণ, বৈশিষ্ট্য সবচেয়ে স্পষ্টভাবে, সার্বিকভাবে রূপায়িত হতে দেখি আমরা নিরালার কাব্য কবিতায়, নিরালার সমগ্র সাহিত্য সৃষ্টির মধ্যে। এই নিরালার জীবনে গভীরভাবে আত্মনিয়োগের ক্ষেত্রে তার সহধর্মিণীর উৎসাহ ও প্রেরণা ব্যাপক কাজ করেছিল। শৈশবেই কবি মাতৃহীন হওয়ায় এবং পিতা রামসহায় ত্রিপাঠীর কঠোর অনুশাসনের জন্য বাল্যকাল থেকেই নিরালা অন্তর্মুখী হয়ে ওঠেন এবং সেই সঙ্গে কিছুটা বিদ্রোহীও। এই অন্তর্মুখীনতা, অনমনীয় ব্যক্তিত্ব, বিদ্রোহী সত্তা, প্রতিবাদী সত্তা, অজস্র প্রতিকূলতার মধ্যেও মানবতাবাদী সত্তার অপরাজেয়তা নিরালার সাহিত্যের মধ্যে সঞ্চারিত হয়ে মহত্ব দান করেছে।
নিরালা কলকাতা এসে রামকৃষ্ণ আশ্রম থেকে প্রকাশিত সমন্বয় পত্রিকার সঙ্গে যোগ দিয়েছিলেন এবং এর কিছু পরে 1923 খ্রিস্টাব্দ নাগাদ মতবালা নামক একটি পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। এই মতবালা পত্রিকার মাধ্যমেই, মতবালা পত্রিকাকে কেন্দ্র করেই নিরালার হিন্দি সাহিত্যে যে ব্যাপক প্রতিভা, সেই অমোঘ প্রতিভার প্রকাশ ঘটেছিল এই মতবালা পত্রিকাকে কেন্দ্র করে। উনিশশো 15 খ্রিস্টাব্দ থেকে বা তার কাছাকাছি সময়কাল থেকে মূলত নিরালার কাব্যচর্চার সূত্রপাত হয়েছিল বলা যায়। তবে তার প্রথম কাব্যগ্রন্থ পরিমল প্রকাশিত হয়েছিল এই সূত্রপাতের বেশ কিছুদিন পরে, সেটা 1929 খ্রিস্টাব্দ নাগাদ। কবি নিরালা মূলত কবি হলেও নিরালার সাহিত্য সাধনা গল্প, উপন্যাস, নকশাধর্মী রচনা, নানা প্রবন্ধ নিবন্ধ, অনুবাদ, এমনি করে বহু বিচিত্র ধারায় প্রবাহিত, বিকশিত হয়েছিল নিরালার সাহিত্য সাধনা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে পরিমল, গীতিকা, অনামিকা, রামকি শক্তি পূজা, তুলসীদাস, কুকুরমুত্তা, অনিমা, বেলা, নয়ে পত্তে, অর্চনা, আরাধনা, গীতকুঞ্জ, সন্ধ্যা কাকলি, শ্রদ্ধাঞ্জলিয়া, এরকম আরো অনেক অনেক কাব্যগ্রন্থ আছে নিরালার। এছাড়া আছে কিছু অনুবাদ কবিতাও। উনিশশো 29 খ্রিস্টাব্দে পরিমল প্রকাশিত হয় এবং তার কিছুকাল পরে প্রকাশিত হয় গীতিকা কাব্যগ্রন্থ। এই দুই কাব্যগ্রন্থে নিরালাজির সুসংস্কৃত হৃদয়বৃত্তি, সৌন্দর্যবোধ, আবেগপ্রবণতা, আধ্যাত্মবোধ, সমাজ চেতনা এবং সেই সঙ্গে প্রতিবাদী মানসিকতার পরিচয় এই পরিমল এবং গীতিকা কাব্যগ্রন্থে পাওয়া যায়। মূলত এগুলি এই কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য বলা যেতে পারে, লক্ষণ বলা যেতে পারে। আবার ছায়াবাদী যুগের সৌন্দর্যবোধ, শিল্পচেতনা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, রোম্যান্টিকতার ছায়া নিরালার প্রাথমিক পর্বের এই পরিমল এবং গীতিকা কাব্যগ্রন্থ দুটির মধ্যে যেন আমরা স্পষ্টভাবে লক্ষ্য করি। পরিমল কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা, যেমন জুহি কি কলি, পঞ্চবটি, ভিক্ষুক, বিধবা, এই সমস্ত কবিতাগুলির মধ্যে দুটি বৈশিষ্ট্য মূলত আমরা লক্ষ্য করি। যেমন একদিকে প্রেম, সৌন্দর্য ও করুণার ধারা প্রবাহিত হতে দেখি, এটা একটা দিক। ঠিক তেমনি তার পাশাপাশি অন্য আর একটা দিক আমরা দেখতে পাই, সেটা হলো
গভীর আধ্যাত্মবাদী, রহস্যব্যঞ্জনা এবং দার্শনিক গভীরতা এই কবিতাগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। নিরালার পরবর্তী উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অনামিকা। এই অনামিকা কাব্যগ্রন্থের মধ্যে নিরালার কবি প্রতিভার, কাব্যধারার বেশ অনেক পরিণত কবি মানসিকতার পরিপূর্ণতার ছাপ বা পূর্বাভাস আমরা দেখতে পাই। এই কাব্য প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে ঠিক এই কাব্য রচনার আগে কবির প্রিয় কন্যা, স্নেহের কন্যা সরোজের অকাল মৃত্যুতে কবি প্রবলভাবে শোক পেয়েছিলেন, শোকাহত হয়েছিলেন। কবির পিতৃপ্রাণের সেই শোকাহত যে বেদনা, যে নির্ঝর করুণ পরিণতি প্রবাহিত হয়েছিল, তা এই অনামিকা কাব্যের সরোজ স্মৃতি নামক শোক কাব্যে আমরা সংকলিত হতে দেখেছি। এই সরোজ স্মৃতি নামক শোক কাব্য ছাড়াও এই কাব্যের আরও কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হল তোরতা পাথুর, দান, বনবেলা ইত্যাদি। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার কাব্যধারার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দুটি রচনা হল তুলসীদাস এবং রাম কি শক্তি পূজা। গভীর সমাজচিন্তন, সংস্কৃতিবোধ, ঐতিহ্য চেতনা, আধ্যাত্মিক ভক্তি ও মানবিক শ্রদ্ধা, সর্বোপরি কবির গভীর পাণ্ডিত্য ও প্রবল দার্শনিকতার প্রকাশ ঘটেছে এই তুলসীদাস ও রাম কি শক্তি পূজা নামক যুগান্তকারী দুটি কাব্যগ্রন্থের মধ্যে। এই কাব্যগ্রন্থ দুটির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এই কাব্য দুটি ছিল অনেকটা প্রবন্ধ আকারের, প্রবন্ধাত্মক কাব্য বলা যেতে পারে। তুলসীদাস কাব্যটিতে কবি তুলসীদাসের মনোজগৎকে মন্থন করে, তুলসীদাসের মনোজগতে ডুব দিয়ে কবির ভক্তি ও জীবন দর্শনকে নতুন প্রকারে নবভাবে ব্যাখ্যা করেছেন। গোটা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ ছবি ফুটে উঠেছে এই প্রবন্ধাত্মক কাব্যটিতে। এই সমস্ত সমন্বয়ে এই তুলসীদাস কাব্যটি যেন মহাকাব্যচিত ব্যাপ্তি, একটা মহাকাব্যচিত গাম্ভীর্য, উদাত্ততা লাভ করেছে। এরপর ব্যর্থতা, সার্থকতা, জয় পরাজয়ের অহংকার, গ্লানি প্রভৃতির গভীর বলিষ্ঠ জীবনের দর্শন প্রকাশ পেতে দেখি আমরা রাম কি শক্তি পূজা নামক প্রবন্ধাত্মক কাব্যটিতে।
এই কাব্যটিতে কবির পৌরুষের এক অপরাজেয় মহিমা ধ্বনিত হতে দেখেছি আমরা। অর্চনা, আরাধনা, গীত গুঞ্জ এই কাব্যগ্রন্থগুলিতে নিরালাজির বিনম্র ভক্তি শ্রদ্ধা কবিপ্রাণের আত্মনিবেদনাত্মক ভক্তি হৃদয়ের সুর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি এই অর্চনা, আরাধনা এবং গীতগুঞ্জ কাব্যগ্রন্থের মধ্যে। এই তিনটি কাব্যগ্রন্থকে একত্রে বলা যেতে পারে নিরালার ভক্তি গীতের সংকলন। তবে শুধু ভক্তি এই কাব্যের বৈশিষ্ট্য নয়, এই কাব্যগুলির বৈশিষ্ট্য নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আধ্যাত্মিকতা, করুণা, শান্তিকামিতার সঙ্গে অসামান্য প্রকৃতি চিত্রণ। প্রকৃতি যেন এখানে একটা মানবী রূপ ধারণ করেছে, একটা চরিত্রের রূপ নিয়েছে, যা এই তিন কাব্য বা এই কাব্যত্রয়ীর সম্পদ বলা যেতে পারে। আবার এই ভক্তি প্রবণতার বা আত্মনিবেদিত শান্ত রসের বিপরীত দিকে যে সামাজিক অসাম্য, অনাচার, শোষণ, শাসন, অনৈতিকতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ, সর্বোপরি ব্যঙ্গাত্মক আঘাত, এই সমস্ত বৈশিষ্ট্যের পরিচয় আমরা পাই নিরালাজির কুকুরমুত্তা নামক কাব্যগ্রন্থটিতে। এই কুকুরমুত্তা কাব্যগ্রন্থে সমাজের পুঁজিবাদ, সমাজের ঘৃণ্য পুঁজিপতিদের বিরুদ্ধে সমাজ সচেতন প্রগতিবাদী কবির ব্যঙ্গ মিশ্রিত, ব্যঙ্গশানিত সুর শোনা যায়। এই কুকুরমুত্তা কাব্যগ্রন্থে সমাজের এই ঘৃণ্য পুঁজিপতি মুনাফাখোরদের প্রতি কবি বিদ্রোহে ফেটে পড়েছেন, যার প্রকৃষ্ট রূপ আমরা পাব কুকুরমুত্তা কাব্যগ্রন্থে। ঠিক এই সূত্র ধরেই, এই পথ বেয়েই নয়েপথ্যে নামক একটি কাব্যগ্রন্থ, যেখানে ওই কুকুরমুত্তা কাব্যগ্রন্থের মতো ব্যঙ্গাত্মক সুর আমরা পেয়ে যাই, যেখানে কবির দৃষ্টি বস্তুবাদী এবং অবশ্যই প্রগতিবাদী। এই নয়েপথ্যে কাব্যগ্রন্থে একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেটা হলো ভাষার দিক থেকে। এই কাব্যটি ভাষার দিক থেকে এই কারণেই উল্লেখযোগ্য যে এই নয়েপথ্যে নামক হিন্দি কাব্যটিতে হিন্দি ভাষার সঙ্গে বেশ অনেক উর্দু শব্দের সংমিশ্রণ ঘটেছে, উর্দু ভাষার মিশ্রণ ঘটেছে, সমন্বয় ঘটেছে। সে কারণে এই নয়েপথ্যের কাব্যগ্রন্থের কাব্য ভাষা, কবি ভাষা হয়ে উঠেছে অনেক বেশি গদ্যের কাছাকাছি, গদ্যের নিকট আত্মীয় বলা যেতে পারে এই নয়েপথ্যে কাব্যগ্রন্থের কাব্য ভাষাকে। নিরালার অপর একটি কাব্য বৈশিষ্ট্য হল তিনি উর্দু গজলকে হিন্দি কাব্যে, তার হিন্দি কাব্য কবিতার
মধ্যে, সৃষ্টির মধ্যে প্রয়োগের একটা চেষ্টা করেছেন। আর সেই চেষ্টা আমরা দেখতে পাই নিরালাজির বেলা নামক কাব্যগ্রন্থটিতে। এই উর্দু গজল প্রয়োগের পাশাপাশি বহু লোকগীতিকেও বা লোকগীতির যে সুর তাকেও আমরা আত্মস্থ করতে দেখি কাব্যের মধ্যে প্রয়োগ করতে দেখি এই বেলা কাব্যগ্রন্থটিতে। হিন্দি এবং উর্দু ভাষার সংমিশ্রণ, সমন্বয় হিন্দি সাহিত্যে মূলত প্রথম শুরু হয়েছিল এই নিরালাজির হাত ধরেই, এই বেলা কাব্যগ্রন্থকে কেন্দ্র করেই একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। কবি নিরালাজির সমগ্র জীবনব্যাপী একাধিক অকাল মৃত্যুর আঘাত, আর্থিক সমস্যা, সামাজিক টানাপোড়েন, হিন্দি সাহিত্য থেকে নানা রকম বিরোধিতা এবং এমনি করে অনেক প্রতিকূলতা, বাধা বিপত্তি তার কবি জীবনকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। সেই বিপর্যয়ের, সেই বেদনার, সেই করুণার গাঢ় ঘন ছায়া আমরা সঞ্চারিত হতে দেখেছি নিরালাজির সান্ধ্য কাকলি নামক কাব্যগ্রন্থটিতে। এই সান্ধ্য কাকলি নামক কাব্যগ্রন্থটিতে কবি একান্ত অসহায়ভাবে জীবনের অন্তিম লগ্নে মৃত্যুকে খুব সহজভাবে, অনায়াসে বরণ করার জন্য, বরণ করে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য তিনি যেন এই সন্ধ্যা কাকলি কাব্যগ্রন্থে প্রস্তুত হয়ে উঠেছেন। এই সন্ধ্যা কাকলি কাব্যগ্রন্থে তিনি খুব সহজেই বলছেন, সব আগুন নিভে গেছে, রাগিনী থেমে গেছে, এখন শুধু জীবন স্মৃতিময়। জীবনের অন্তিম বেলায় এসে মৃত্যুকে বরণ করে নিয়ে কবি দ্বিধাহীনভাবে, এভাবেই অসহায়ভাবে বলছেন, সব আগুন নিভে গেছে, রাগিনী থেমে গেছে। তিনি এ কাব্যেই মৃত্যুর নীল রেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার জীবনের সময় শেষ হয়ে এসছে। সে সুর তিনি এই সন্ধ্যা কাকলি কাব্যগ্রন্থে যেন আমাদের শুনিয়ে গেছেন। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা মূলত কবি হলেও বিভিন্ন পত্রিকার হয়ে কাজ করার সৌভাগ্যক্রমে, পত্রিকার প্রয়োজনে এবং বিশেষ করে আর্থিক প্রয়োজনে, নিজের প্রয়োজনে কাব্য কবিতার পাশাপাশি সাহিত্যের অন্যান্য শাখাতেও তিনি অবাধে কলম চালিয়েছেন। আর সেই কলম চালানোর সূত্র ধরেই আমরা পেয়েছি নিরালাজির বেশ কিছু ছোট গল্প, বেশ কিছু উপন্যাস, বেশ কিছু স্কেচধর্মী রচনা, বেশ কিছু প্রবন্ধ, নিবন্ধ, বেশ কিছু জীবনচরিত গ্রন্থ আমরা নিরালাজির হাত ধরে পেয়ে যাই। নিরালাজির উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল
অপ্সরা, অলকা, প্রভাবতী, উচ্ছৃঙ্খল, নিরুপমা, চোর কি পকড়, এগুলি নিরালাজির উল্লেখযোগ্য সব উপন্যাস। তার কয়েকটি গল্প গ্রন্থ হল লিলি, সখী, চতুরী চমার, মুকুল কি বিবি, এইরকম অনেক ছোট গল্প সংগ্রহ তিনি রচনা করেছিলেন। তার গদ্য প্রবন্ধের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল চাবুক, প্রবন্ধ পদ্ম, প্রবন্ধ প্রতিমা, প্রবন্ধ পরিচয়, কবি কানন প্রভৃতি। তিনি অনেক জীবনী গ্রন্থও, জীবন চরিত্র রচনাও সৃষ্টি করেছিলেন। তার এই জীবনচরিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল রানা প্রতাপ, ভীম, প্রহ্লাদ, ধ্রুব, শকুন্তলা, এমনি অনেকগুলি জীবনচরিত গ্রন্থ আমরা নিরালাজির হাত ধরে পেয়ে যাই। তার এই গল্প ও উপন্যাসগুলির মধ্যেও নিরালা সমসাময়িক দেশ, কাল তথা সমাজের বিভিন্ন অপূর্ণতা, বেদনা, বঞ্চনা, সমাজের নানা কুকাজ, অকাজ, সমাজের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ, নানা অসাম্য, এইরকম বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন দিক তিনি তার গল্প, উপন্যাস, প্রবন্ধগুলির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, হিন্দি পাঠকদের হাতে তুলে দিয়েছেন সমকালীন এইসব বৈশিষ্ট্যগুলিকে। তার শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম একটি উপন্যাস হল নিরুপমা। তবে একথা স্বীকার করতেই হবে যে নিরালার সাহিত্য প্রতিভা মূলত কাব্য কবিতাকে কেন্দ্র করে। গদ্য কাহিনী ক্ষেত্রে তিনি বিশেষ কিছু উৎকর্ষ লাভ করতে পারেননি, আর পারলেও তাকে ছাপিয়ে গিয়েছে তার কাব্য সাধনা, কবি সাধনা, তার কবিত্ব প্রতিভা। আর তার প্রবন্ধ নিবন্ধগুলির মধ্যে সাহিত্য বিষয়ক চিন্তাভাবনারই প্রাধান্য ঘটেছে। বিভিন্ন ভাষার, এমনকি বাংলা ভাষা ও সাহিত্যের পাঠের অভিজ্ঞতাও তার সাহিত্য বিষয়ক নিবন্ধগুলিতে ছায়াপাত ঘটিয়েছে। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা হিন্দি সাহিত্যাকাশে, গোটা হিন্দি সাহিত্যের গগনে তার বিচিত্র বিস্তারী প্রতিভা এবং বহু বৈচিত্র্য সমন্বিত কবি মানুষের জন্য এক মহত্বপূর্ণ স্থান অর্জন করেছিলেন। তার এই প্রতিভার গুণকে, মহত্বকে মান্যতা দিয়ে ডক্টর সমালোচক বিশ্বম্বরনাথ উপাধ্যায় নিরালাজি সম্পর্কে মন্তব্য করেছিলেন, বৈচিত্র্য নিরালাজি কি মুখ্য পহচান হ্যায়, অর্থাৎ বৈচিত্র্যই নিরালার প্রধান পরিচয়। তার এই প্রতিভায় কবি কল্পনা, শিল্পীর
সৌন্দর্য ধ্যান, শক্তিমানের সাহসী বক্ষপট, দার্শনিকতা, ভক্তিপ্রাণতা, সামাজিকতা প্রভৃতি বৈশিষ্ট্যের মিশ্রণ, সমন্বয় ঘটেছিল তার সাহিত্যের মধ্যে, তার সৃষ্টির মধ্যে। নিরালাজি দ্বিবেদী যুগের বিবৃতিধর্মী নিরস কাব্যধারার বিপরীতে কাব্যশ্রীমণ্ডিত ছায়াবাদী কাব্যের ধারাকে অবশ্যই সমৃদ্ধ করেছিল বলা যায়। এই ছায়াবাদী সাহিত্য, ছায়াবাদী যুগ বস্তুত ফুলে ফলে বীজে বিকশিত হয়ে উঠেছিল নিরালাজির প্রতিভা স্পর্শেই। একথা অবশ্যই স্বীকার করতে হবে আমাদের। তবে একথাও ঠিক, তাকে শুধুমাত্র ছায়াবাদী কবি হিসেবেই চিহ্নিত করা বোধহয় ঠিক হবে না। তিনি ছায়াবাদী, প্রয়োগবাদী, প্রগতিবাদী, সমাজবাদী, এমনিভাবে নানা বৈশিষ্ট্যান্বিত কবি ছিলেন সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। তিনি এমনই একজন কবি যিনি প্রাচীন ভারতীয় ঐতিহ্যে বিশ্বাসী, আবার সমকালীন জীবনধারা সম্পর্কেও সচেতন। তিনি প্রেম ও প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় একেবারে সিদ্ধহস্ত। তার পাশাপাশি শানিত ব্যঙ্গের উচ্চারণ করতেও তিনি অকুণ্ঠ। তিনি রাষ্ট্রীয় সামাজিক বৈষম্য, অসাম্য, বঞ্চনা, শোষণের বিরুদ্ধে একটা প্রগতিবাদী সাম্যবাদের ঘোষণায় যেন উন্মুখ হয়েছিলেন। এই সাম্যবাদ ঘোষণায় তিনি উচ্চকণ্ঠ বলা যেতে পারে। নিরালাজির কবিতায়, কাব্যে প্রকৃতি যেন একটা চরিত্র হয়ে উঠেছে। প্রতি সাহিত্যেই আমরা এটা লক্ষ্য করেছি, দেখতে পাই। তাই প্রকৃতি শুধু বর্ণনা রূপেই আসেনি, এই প্রকৃতি এসেছে ভারতীয় ঐতিহ্যানুসারে, এবং সেই ঐতিহ্যকে স্বীকার করে নিয়েই নিরালার কাব্যে প্রকৃতি ধরা দিয়েছে। শুধু তাই নয়, প্রকৃতির চির চলমানতা যেন কবিকে নৈরাশ্যের মধ্যেও পুনর্জাগরণের মন্ত্র দান করেছে। কবির ভক্তি বিনম্র হৃদয়, রামকৃষ্ণ প্রচারিত অদ্বৈত সাধনাকে সহজভাবে, সরলভাবে বরণ করে নিয়েছিল। তার জীবনের সর্বক্ষেত্র, জয় পরাজয়ের সর্ব অনুভব ও অবস্থায় সেই পরম চৈতন্যের স্বীকৃতি স্থির বিশ্বাসের সঙ্গে তার সাহিত্যে আমরা ধ্বনিত হতে দেখি। তার কাব্য কবিতার ভিতরে সঙ্গীত ও কাব্য, এই সঙ্গীত আর কাব্যের সম্মিলিত একটা রূপ, মিশ্রিত রূপ, সমন্বয়িত রূপ
নিরালার কাব্য কবিতার মধ্যে, সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই। জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর বন্দনা সঙ্গীতে সেই কাব্য ও সঙ্গীতের যুগলবন্দি আমরা তার কাব্যে, কবিতায় শুনতে পাই। তার কাব্যের অপর একটি বৈশিষ্ট্য হল মানবতাবাদী। কবি হৃদয় পার্থিব বেদনায় পীড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে তার কাব্যে করুণা নির্ঝর প্রবাহিত করেছে। ভারতীয় সমাজের এক করুণ দিক এবং কবি হৃদয়ের করুণা আমরা একযোগে প্রকাশ পেতে দেখি নিরালার বিধবা নামক কবিতাটিতে। নিরালার কবি মানুষের সর্বাপেক্ষা মহৎ দিক, একটা বড় বৈশিষ্ট্য, কবির অপরাজেয় পুরস্কার। তিনি ছিলেন চির বিদ্রোহী। করুণার দ্বারা তিনি প্রাণ ধারণ করতে চাননি। কোনো ব্যাপারে কারো সঙ্গে আপোষ করাও ছিল তার স্বভাবের বিরুদ্ধ ধর্ম। আর সেজন্য আমরা দেখি তার জীবনে তিনি প্রতিষ্ঠিত অর্থবান পিতার সন্তান হওয়া সত্ত্বেও তিনি আত্মনির্ভরতার বন্ধুর পথেই, অজানা পথেই তার সাহিত্য সাধনা তিনি চালিয়ে গেছেন, সাধনার সঙ্গে সংগ্রাম করে গেছেন। এজন্য অবশ্য তাকে দারিদ্র এবং বহু উপেক্ষা, অনাদর, আঘাত, পীড়ন তাকে সহ্য করতে হয়েছে। সহ্য করতে হয়েছে বহু বিরোধিতাও। তবু নৈরাশ্য, হতাশা তাকে কখনো গ্রাস করতে পারেনি। কিংবা তার কাছে জীবন তার কাছে নিরর্থক হয়ে ওঠেনি কখনো। একটা অপরিসীম ধৈর্য, অপরাজেয় পৌরুষ তার সাহিত্য সেবার মধ্যে আজীবন আমরা দেখতে পাই। আর সেজন্যই তিনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। আলোচনার শেষ প্রান্তে এসে বলবো, আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে ছায়াবাদী কাব্যধারাকে সুসংহত ও সমৃদ্ধ করার প্রধান পুরোহিত রূপে আমরা নিরালাজিকে অবশ্যই দেখতে পাই। গোটা হিন্দি সাহিত্য জুড়ে তার প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। তিনি একাধারে ভারতীয় ঐতিহ্যের উত্তরসূরি, আবার অন্যদিকে প্রগতিবাদী শিল্পী। তার এই দ্বিবিধ চরিত্র বৈশিষ্ট্যের সম্মিলন ঘটেছে, সমন্বয় ঘটেছে, মিশ্রণ ঘটেছে তার সাহিত্য সাধনার মধ্যে, তার সৃষ্টির মধ্যে। তার সমকালীন জীবনাচরণ, প্রেম ও প্রকৃতির একনিষ্ঠ সৌন্দর্য এবং শানিত ব্যঙ্গের যথার্থ ব্যবহার তার কাব্য কবিতার, তার রচনার, তার গদ্যের বৈশিষ্ট্য।
উদার অদ্বৈতবাদী দর্শনে বিশ্বাস, প্রবল ভক্তিপ্রাণতা এবং সামাজিক অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ তার কাব্যধারার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রূপে আমরা চিহ্নিত করতে পারি। তার কবিতায় আমরা প্রকৃতির অমোঘ প্রভাব লক্ষ্য করেছি। তার সাহিত্যে, কবিতায়, কাব্যে প্রকৃতি যেন সজীব একটা সত্তা রূপে প্রকাশ পেয়েছে। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রচারিত অদ্বৈত সাধনার তীব্র অনুরাগী ছিলেন, প্রবল ভক্ত ছিলেন। নিরালাজির সমস্যাবহুল জীবনে তিনি সুখে দুঃখে উত্থানে পতনে সর্বশক্তিমান সেই পরম চৈতন্যের প্রতি নিজেকে উজাড় করে দিয়েছেন। তাই নিরালার সাহিত্য সৃষ্টির সামগ্রিক আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা ছিলেন অপরাজিত সৈনিক। তিনি অপরাজেয় পুরস্কারের অধিকারী। তার এই বৈশিষ্ট্য চিরবিদ্রোহী আত্মা কারও করুণাধারায় অভিষিক্ত হতে চায়নি কখনো। তিনি কারো করুণার আধার হতে চাননি। তিনি ছিলেন জীবনাচরণে আপোষহীন সংগ্রামী সৈনিক। দারিদ্র্যের কঠোর কষাঘাত, ভাগ্য বিপর্যয়, একাধিক স্বজন বিয়োগ তাকে তার সাহিত্য সাধনার পথ থেকে বিচ্যুত করতে পারেনি, লাইনচ্যুত করতে পারেনি। আপোষহীন সংগ্রামী মানসিকতা, এই অপরাজেয় পুরস্কার তার সাহিত্য সেবাকে অবিচল রেখেছে, কঠোর সাধনার মধ্যে রেখেছে তার সাহিত্য সাধনা। জীবনের বহু রস সুধা তিনি আকণ্ঠ ভরে পান করেছেন তার সাহিত্য সৃজনের মধ্য দিয়ে, সাহিত্য কাব্য কবিতা সৃষ্টির মধ্য দিয়ে। এক কথায় আপোষহীন সংগ্রাম ছিল নিরালার জীবনবোধের, দীর্ঘ কবি জীবনের মূল মন্ত্র। একথা স্বীকার করেই আজকের আলোচনা সমাপ্ত করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।